ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। 21শে জুলাইয়ের ভার্চুয়াল বক্তৃতাতেই 21শে বিধানসভা ভোটের ঘণ্টা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বললেন, বহিরাগতরা বাংলা শাসন করবে না। পাল্টা বিজেপির কটাক্ষ, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর 21শে জুলাই সভা করতে হবে না। বছরে একটা সমাবেশ 21শে জুলাই ধর্মতলায় বিরাট আকারে আমরা প্রতি বছর করে আসছি। আগামী বছর হয়তো সবচেয়ে বড় সভা হবে ঐতিহাসিকভাবে। আজকে এখান থেকে ঘোষণা করছি, যেটা সর্ববৃহৎ সভা হবে আগামী দিন বাংলার বুকে, এবং তার প্রস্তুতি এখন থেকেই চলবে। উনি আগামী বছর মুখ্যমন্ত্রী হিসাবে এই ভাষণ দিতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই মিটিং করতে হবে। অনুমতি আমরাই দেবো, আটকাবো না, কোর্টে যেতে হবে না। আমি বলে দিচ্ছি, সেই 21 জুলাই 21 জন লোক ওনার ভাষণ শোনার জন্য পাবেন না। ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে, সেদিন জনসভা করতে পারবেন না। বিধানসভা নির্বাচনের আগেই কার্যত বিজয় সমাবেশের দিন ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বাংলাকে চিরকাল অসম্মান করা এবং দিন দুপুরে যেভাবে তারা আমাদের অসম্মান করছেন, এর বদলা আমরা নেব। এর বদলা আমরা বদলা দিয়ে নেব না, এর বদলা আমরা মানবিকতাকে জয় করে নেব। আর বাংলার মানুষ মাথা উঁচু করে বলবে যে কেন্দ্রীয় সরকার, দিল্লি জেনে রেখো, বহিরাগতরা বাংলা চালাবে না, বাংলা বাংলার লোকেরা চালাবে। দিদিমণি হতাশ হয়ে গিয়ে 1 ঘন্টা যে ভাষণ দিয়েছেন, তার হতাশা, ভয় আরো বেড়েছে। তার কথা শুনে আমাদের মনে হয়েছে কেবল বিজেপি। আমরা যে কাজ করেছি, সফল হয়েছি, মানুষ যে আমাদের সঙ্গে আছেন, এটা মাননীয় কথাবার্তা শুনে আমরা বুঝতে পেরেছি। 21 থেকে 21-এর দামামা। করোনার আবহে এবার 21শে জুলাইয়ের সমাবেশ ভার্চুয়াল। সেখান থেকে 2021-এর বিধানসভা ভোটের বিউগল বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির দিকে। আগামী 21শে জুলাই মনে রাখবেন, 21শে মে বদলা নিয়ে বিজেপিকে তার জামানত বাজেয়াপ্ত করে বাংলা যে বহিরাগতরা চালায় না, বাংলা বাংলাই চালাবে, এই জিনিস আপনাদের প্রমাণ করতে হবে। যারা জামানতের কথা বলছেন, কার জামানত জব্দ হচ্ছে আমরা দেখেছেন। যারা পঞ্চায়েত ইলেকশনে আমাদেরকে নমিনেশন করতে দেননি, উনি পঞ্চায়েতে বলেছিলেন বিজেপি মুক্ত পঞ্চায়েত। আমি জঙ্গলমহলে বলেছিলাম টিএমসি মুক্ত জঙ্গলমহল। আমরাই সফল হয়েছি। জঙ্গলমহলে ঝান্ডা তোলার লোক নাই, তাই মাওবাদীদের খুঁজতে গেছেন উনি। উত্তরবঙ্গতেও গলা ধাক্কা খেয়েছেন। এর আগে বিজেপি কর্মী সমর্থকদের জন্য ভার্চুয়াল বক্তৃতায় বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন অমিত শাহ। मित्रों, मैं आज बंगाल की जनता को कहने आया हूं, ये परिस्थिति को हमें बदलना पड़ेगा। और ममता दीदी के आर्थिक कुप्रबंधन ने बंगाल को बहुत पीछे धकेल दिया है। बंगाल को आगे ले जाने के लिए सत्ता परिवर्तन की जरूरत है। ममता दी, हमारा आप हिसाब मांगती हो, मैं तो हिसाब लेकर आया हूं। आप कल जरा एक प्रेस कॉन्फ्रेंस कर आपके 10 साल का हिसाब दीजिएगा, और ध्यान से दीजिएगा, कहीं बम धमाकों की संख्या मत बता दीजिएगा, बंद फैक्ट्रियों की संख्या मत बता दीजिएगा, भाजपा के मार दिए कार्यकर्ताओं की संख्या मत बता दीजिएगा। हिसाब लाना है तो विकास का लेकर आइए ममता दी। मैं आपको कहता हूं, कल आप हिसाब लेकर आइए। 21-এর ভার্চুয়াল সভা থেকে নাম না করে পাল্টা সুর চড়ান তৃণমূল নেত্রী। মনে রাখবেন, গুজরাট বাংলা শাসন করবে না, বাংলা বাংলায় শাসন করবে, এটা সব সময় মাথায় রাখবেন। যান গুজরাট গিয়ে গুজরাট শাসন করুন, কে বারণ করেছে? তাহলে পলিটিক্যাল পার্টি থাকার দরকার কি? তাহলে ইলেকশন কমিশন থাকার দরকার কি? তাহলে জুডিশিয়ারি থাকার দরকার কি? ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, প্রেসিডেন্সিয়াল রুল করে দিন না, হয়ে গেল। সেটাই তো করছেন। আজকে কি করে গুজরাট বাংলা শাসন করবে? কেন আসছে? গুজরাট বাংলা শাসন করবে না, বাংলারই কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবে। আর গুজরাটের মানুষ নরেন্দ্র মোদীকে তো সারা দেশের মানুষ, বাংলা সহ গোটা ভারতবর্ষকে শাসন করবার অধিকার দিয়েছে। আপনি বলার কে? আপনার কথাতে সেটা চলবে না। 2019-এর লোকসভা ভোটের ফলে পশ্চিমবঙ্গে তৃণমূলের ঘাড়ের কাছে উঠে এসেছে বিজেপি। একদিকে বিজেপি 2 থেকে 18-ই উঠে আসে, অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা 42 থেকে নেমে আসে 22-এ। 2019-এর লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের হারের নিরিখেও তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। এই ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার 43%, আর বিজেপির প্রাপ্ত ভোটের হার প্রায় 40%।
এই ফলাফলে ভর করে 21-এর বিধানসভা ভোটেও বাংলায় পদ্ম ফোটানোর স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে পাল্টা সুর। আর 2019-এ মাত্র কটা আসন পেয়ে তখন থেকে লম্প ঝম্প শুরু করেছে। এই লম্প জম্প ভাঙবার জন্য রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। কেন্দ্রে ক্ষমতায় আছে বলে কি গায়ের জোর দেখাচ্ছেন? বিজেপির রাজত্বে কোথায় কোথায় লাঞ্ছনা, অত্যাচার, সন্ত্রাস, দাঙ্গা, চক্রান্ত। একটা রাজনৈতিক দল মানুষকে খাদ্য দাও, বস্ত্র দাও, বাসস্থান দাও, তা না করে মানুষকে শান্তিতে ঘুমোতে দেয় না। আমি বলেছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, সেটা আমরা করে দেখিয়েছি, আমার কর্মীরা করে দেখিয়েছেন। সাধারণ মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি, তাদের বিশ্বাস জিতেছি। উনি বুঝে গেছেন পাবলিক ভোট দেবে না, তাই 1.5 বছরের বেশি 17টা কর্পোরেশন মিউনিসিপ্যালিটিকে আটকে রেখেছেন, ভোট করেননি। এখন সব মিলিয়ে প্রায় 105টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাকি আছে। সব মিলিয়ে 21-এর বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাই থেকেই চড়তে শুরু করলো ভোট যুদ্ধের পারদ। বিজেপি যখন বাংলা দখলের জন্য মরিয়া, তখন প্রত্যেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা 2021-এ সরকার গড়বেন তারাই। আপাতত দাবি পাল্টা দাবি চলছে, কিন্তু আসল জয় কে হবে তা বোঝা যাবে 2021-এ বিধানসভা ভোটের ফল বেরোলেই। আশাফুল হোসেন, রক্তিম ঘোষ ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ দিনে দিনে বাড়ছে, কিন্তু সেই তুলনায় চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো কি আছে? বিরোধীদের এই প্রশ্নের জবাবে মঙ্গলবার ভার্চুয়াল বক্তৃতায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, রাজ্যে বেড এবং নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছে, যদিও বিরোধীরা এই দাবিতে গুরুত্ব দিতে নারাজ। রাজ্যে ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা সংক্রমণ। হুহু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। শনিবার থেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 2000-এর বেশি মানুষ। কিন্তু এত করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো কি রাজ্যে আছে? করোনা সংক্রমণ মোকাবিলায় প্রতিদিন যত সংখ্যক নমুনা পরীক্ষা দরকার তা কি বাংলায় হচ্ছে? এই প্রশ্ন তুলছে বিরোধী থেকে বিশেষজ্ঞদের অনেকে। পর্যবেক্ষকদের মতে 21-এর বিধানসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে চলেছে এই প্রশ্নগুলি। এই প্রেক্ষাপটে 21শে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে এই নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এখানে এখনো পর্যন্ত মনে রাখবেন যে আমাদের 18,000 বেড আমরা কোভিডের জন্য অ্যাভেলেবেল আছে। 11,000 কোভিড হসপিটাল আর 7,000 হচ্ছে সেফ হোমস, এবং এটা 23,500 হয়ে যাবে 31শে আগস্টের মধ্যে। আমরা টেস্টিং 13,000 পার ডে করছি। 15ই আগস্টের মধ্যে আমরা এমনকি 25,000-এ যাওয়ারও চেষ্টা করছি। যদিও এই আশ্বাসে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। কি যেন অ্যাকাউন্ট কমিটি হয়েছিল, একটা লোকাল, একটা গ্লোবাল, কত কমিটি হলো করোনা নিয়ে। তারপরে যখন তার প্রশ্নের সামনে দাঁড়ালো কমিটি, মমতা ব্যানার্জি বলেন কমিটি কে বানিয়েছে আমি জানি না, কেন বানিয়েছে আমি জানি না। তাহলে কে জানে? ভগবান জানেন? ভূতে জানে? এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে ওনার দুর্বলতা এবং অসফলতাকে উনি নিজেই প্রকাশ করেছেন। করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে সারা দেশের মধ্যে প্রথম 4-এ রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাট। তবে এই 4টি রাজ্যের মধ্যে মৃত্যুর হারের নিরিখে শীর্ষে রয়েছে গুজরাট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা নিরিখে মৃত্যুর হার 4.38%, মহারাষ্ট্রে 3.77%, দিল্লিতে 2.96%, তামিলনাড়ুতে 1.45%, আর পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে মৃত্যুর হার 2.56%। ডেথ রেট আমাদের এখানে 2.56 আছে, এটা আমরা কমিয়ে ফেলব। বেশিরভাগ ডেথ মনে রাখবেন কোভিডে যাদের কিডনি প্রবলেম আছে, নিউমোনিয়া প্রবলেম আছে, যাদের হার্ট প্রবলেম আছে, জ্বর হলে, শ্বাসকষ্ট হলে চিকিৎসা করবেন। তবুও আমাদের এখানে এখনো পর্যন্ত যা পেশেন্ট আমাদের আছে তার মধ্যে 87% পেশেন্ট হচ্ছে অ্যাসিম্পটোমেটিক অর মাইল্ড, মানে খুব কম, সিরিয়াস নয়। 8% মডারেট, 5% অনলি সিরিয়াস আছে। আমাদের ডিসচার্জ রেট প্রায় 60% আছে, কিন্তু আস্তে আস্তে আমরা এটা বাড়াবো। কিন্তু করোনা ইস্যুতে বিরোধীরা তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর একটুও নরম করতে নারাজ। আপনি বলছেন কোভিডে 18,000 বেড আছে, আমি বলছি মিথ্যে বলছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি 18,000 বেড থেকে থাকে মাননীয়া, তাহলে পশ্চিমবাংলায় কোভিড আক্রান্ত মানুষ তারা বেডের জন্য হাহাকার করছে কেন? গতকালকে সরকার যে হিসেব দিয়েছে তাতে অ্যাক্টিভ কোভিড পেশেন্টের সংখ্যা 17,204। আপনি বলছেন 18,000 বেড আছে। আপনি মুখে কথা বলছেন না মুখোশে চলছেন?
মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যা বলেছেন সেটা ছত্রে ছত্রে অস্পষ্ট, অসত্য, ব্যর্থতা এবং হতাশার ছাপ সেখানে স্পষ্ট। আপনি ধরা পড়ে গেছেন। আমরা প্রথম দিন থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছি, আপনি লকডাউনের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করুন, কাজে লাগান। আপনি আপনার স্বাস্থ্য পরিকাঠামোকে গড়ে তুলুন। আপনি কি করেছেন? আচ্ছা, বাংলার কোনো মানুষ আমাকে বলুন তো, আপনাদের কাছে তথ্য আছে? এই যে 19,000 বেডের কথা মুখ্যমন্ত্রী বলছেন, কালকে 19 লাখ বলে দিতে পারেন, কোনো গ্যারেন্টি নাই ওনার মুখের। পরশু 19 কোটি বলে দিতে বেড খালি আছে, কোনো গ্যারেন্টি নাই। কিন্তু কোথায় খালি আছে সে বিজ্ঞপ্তি কোথায় প্রকাশিত হচ্ছে? কোন হসপিটালে কত বেড খালি আছে? সে হসপিটালের নাম কি? আমরা কি বাংলার মানুষ জানতে পারছি? করোনার জেরে এবছর কলকাতা সহ শতাধিক পুরসভার ভোট আপাতত স্থগিত হয়ে গিয়েছে। আগামী বছরের বিধানসভা ভোটের আগে করোনা পরিস্থিতি কোথায় দাঁড়াবে তার উপর ভোট ভাগ্য অনেকটাই নির্ভরশীল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশাবুল হোসেন ও সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আত্মপ্রকাশের দিন জানা না গেলেও বিশ্বজুড়ে জোর কদমে চলছে করোনার প্রতিষেধক আবিষ্কারের গবেষণা। ভারত, চীন, আমেরিকা, ব্রিটেন সহ নানা দেশ এই কাজে যুক্ত। কিন্তু টিকা তৈরি করতে কত সময় লাগবে, এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্য থেকে দেশ উদ্বিগ্ন সাধারণ মানুষ। সবার মনে একটাই প্রশ্ন, করোনার ভ্যাকসিন আবিষ্কার হবে কবে? যদিও সময়সীমা নিয়ে কেউ কিছু বলতে পারছেন না। এবছর বেরোবে না আগামী বছর, নাকি তার চেয়েও দেরি হতে পারে, তা নিয়ে নানা জনের নানা মত। তবে ভ্যাকসিন আবিষ্কারের জন্য তৎপরতা শুরু হয়েছে বিশ্বজুড়ে। এখনো পর্যন্ত বিশ্বজুড়ে 155টিরও বেশি প্রতিষেধক তৈরির কাজ চলছে সমান্তরালভাবে। ভারত, ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী গোটা বিশ্ব। সোমবারই ল্যান্সেট পত্রিকায় পরীক্ষার প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। গবেষকদের দাবি, 18 থেকে 55 বছর বয়সীদের মধ্যে এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গিয়েছে ভ্যাকসিন প্রয়োগের পর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে দ্বিস্তরীয় প্রতিরোধ ক্ষমতা, যা ভ্যাকসিন প্রয়োগের পর প্রায় 2 মাস স্থায়ী হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়ার পর প্রতিরোধ ক্ষমতা আরো বাড়বে বলে আশাবাদী গবেষকরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের ডিরেক্টর আদ্রিয়ান হিলের দাবি, পরীক্ষায় দেখা গেছে মানব শরীরে যে টি সেল করোনা ভাইরাসকে প্রতিরোধ করে তাও এই ভ্যাকসিনে সাড়া দিয়েছে। তবে এই ভ্যাকসিনে জ্বর, কাঁপুনি বা পেশিতে যন্ত্রণার মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের টিকা বর্তমানে রয়েছে দ্বিতীয় ধাপে। ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষণা চলছে ভারতেও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, হায়দ্রাবাদের ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যৌথভাবে প্রতিষেধক তৈরির চেষ্টা করছে তারা। দেশীয় সংস্থা জাইডাস ক্যাডিলাও টিকা তৈরির গবেষণায় ব্যস্ত। वैक्सीन की जर्नी में एक अच्छे मुकाम पे पहुंचते हुए दिखाई दे रहे हैं। कल की खबर है कि 2 वैक्सीन ने रिएक्टोजेनिसिटी दिखाई, वुहान वैक्सीन ने और ऑक्सफोर्ड वैक्सीन ने। उनमें से एक वैक्सीन जो है ऑक्सफोर्ड वैक्सीन है, उसके जो बनना है, उसका मैन्युफैक्चरिंग जो है ऑलरेडी हमारे एक अच्छी कंपनी है सीरम इंस्टीट्यूट, उनके साथ उनका एग्रीमेंट है। फेज 1 फेज 2 के अब रिजल्ट्स आगे हैं। मैं समझता हूं कि वो अब तैयार हैं कि वो फेज 3 देश में करने के लिए आगे बढ़ेंगे और इस तरह से हम सारा देश एक वैक्सीन की तरफ आगे बढ़ रहा है इस वैक्सीन के द्वारा। जैसे जैसे वैक्सीन की और अवेलेबिलिटी की ओर हम बढ़ रहे हैं, तो कैसे धरातल तक लेके जाना है, कैसे पहुंचना है, वो थिंकिंग, वो डिस्कशन, वो प्रोग्राम भी साथ साथ बन रहे हैं। চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি, এখন ভ্যাকসিন আবিষ্কারে তারাও ঝাঁপিয়েছে। উহান ইনস্টিটিউট এবং সিনোফার্মের টিকা রয়েছে দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে রয়েছে সিনোভ্যাক বায়োটেক এবং ইনস্টিটিউট অফ বুটানট্যানের মতো সংস্থা। আমেরিকার 2 সংস্থা নোভাভ্যাক্স এবং মডার্না ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। নোভাভ্যাক্সের টিকা এখন রয়েছে দ্বিতীয় ধাপে। অন্যদিকে মডার্নার তৈরি টিকা তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে। জার্মানির বায়োএনটেক, হোজন ফার্মা এবং ফাইজারের টিকা এখন রয়েছে দ্বিতীয় ধাপে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ভ্যাকসিন পিটিওয়াই লিমিটেডের তৈরি প্রতিষেধক রয়েছে প্রথম ধাপে। রাশিয়ার সেচেনেভ বিশ্ববিদ্যালয়ে টিকা তৈরির কাজ দ্বিতীয় পর্যায়ে। ये अगर वैक्सीन अडल्ट्स में दिया जाना है, आज तक जो वैक्सीन है तो बच्चों को देते थे, अब जब सबको देना है, पता नहीं 2 डोज भी देना पड़े और सब तक पहुंचना है, तो ये एक नया एक डायमेंशन है। ये पहले किसी ने ये डायमेंशन नहीं देखी इस प्लेनेट पे। কিন্তু কবে বেরোবে ভ্যাকসিন? বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন আবিষ্কার অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ বিষয়। প্রতিটি ধাপের সঙ্গে জড়িত থাকে প্রচুর ঝুঁকি। অতীতে দেখা গেছে বহু ক্ষেত্রে আবিষ্কার তৈরিতে বহু বছর সময় লেগে গেছে। তাই করোনার ভ্যাকসিন কবে আবিষ্কার হবে তা এখনই বলা সম্ভব নয়। এবিপি আনন্দ।
ফিরে এলাম বিরতির পর। ভারতে ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। সংক্রমণ বাড়তে বাড়তে 11.5 লক্ষ পেরিয়ে গেছে। তবে সোমবারের তুলনায় গত 24 ঘন্টায় সংক্রমিতের সংখ্যা একটু কমেছে। কিন্তু পরিসংখ্যান বলছে গত 6 দিন ধরে 30,000-এরও বেশি মানুষ রোজ করোনা সংক্রমিত হয়েছেন দেশে। মৃতের সংখ্যা 28,000 ছাড়িয়েছে। 6 দিনের ব্যবধান, একই পরিবারে 3 ভাইয়ের করোনায় মৃত্যু। মহারাষ্ট্রের পিম্পরি ছিন্দওয়ারার এই ঘটনায় বুঝিয়ে দিচ্ছে ভারতে করোনা সংক্রমণের ভয়াবহতা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত 24 ঘন্টায় 37,148 জন সংক্রমিত হয়েছেন দেশে, যা সোমবারের তুলনায় একটু কম। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল 11.5 লক্ষে। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। প্রতিদিন যে সংখ্যক মানুষের টেস্ট হচ্ছে তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত 24 ঘন্টায় দেশে সংক্রমণের হার 11.1%। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে 587 জনের। ফলে এখনো অবধি দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,084। রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমিতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখনো শীর্ষে মহারাষ্ট্র, তারপর দিল্লি, তামিলনাড়ু এবং গুজরাট। উদ্বেগের মধ্যেও কিছুটা স্বস্তির সুস্থতার পরিসংখ্যানে। কেন্দ্রের রিপোর্ট বলছে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন 7 লক্ষের বেশি মানুষ, যা মোট আক্রান্তের 62.72%। গত 24 ঘন্টায় দেশে 24,491 জন করোনার কবলমুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। এবিপি আনন্দ।